প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশ এবং আমেরিকার রাজনীতি নিয়ে কথা বলি, সমসাময়িক বিষয়ে কথা বলি, এমন কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করি যেটা আপনাদের প্রাত্যহিক জীবনে কাজে আসতে পারে। আজ আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবো। যেহেতু সদ্য শেষ হয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন, সরকার গঠন করেছে বিএনপি এবং তাদের অ্যালায়েন্স। এইসব বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় মানুষ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক বিশ্লেষক জনাব মনিরুল ইসলামকে। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আপনি বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশের রাজনীতি হৃদয়ে ধারণ করেন, বিভিন্ন সময় দেশে যান এবং স্পেশালি 3 বার যে নির্বাচন হয়েছে আওয়ামী লীগের সময়, সেটা আপনাদের মন খারাপ করেছে, অন্যদের মতো আমাদেরও খারাপ করেছে। এবার যে উৎসবমুখর একটা নির্বাচন হয়েছে সেটা কভার করেছেন, আপনি দেশে গিয়েছেন, ক্যাম্পেইন করেছেন, সব কিছু মিলিয়ে আপনি কাছ থেকে দেখা রাজনীতির এই নির্বাচনটা কেমন লেগেছে আপনার কাছে একটু বলবেন? ধন্যবাদ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যে কয়টা নির্বাচন হয়েছে দেশে, আমি মনে করি এবারের নির্বাচন সবচেয়ে ব্যতিক্রমধর্মী। এত সুষ্ঠু পরিবেশে, সুন্দর পরিবেশে, বিনা কোনো অভিযোগে এবারের নির্বাচনটা সম্পন্ন হয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল এবার ইলেকশনের সময় উপস্থিত থাকার। সরেজমিনে আমি দেখেছি বাংলাদেশের কোথায়ও কোনো গোলমাল হয়নি, ইলেকশনে অনিয়ম হয়নি। মানুষ যেভাবে ভোট দিতে চেয়েছিল ঠিক সেভাবেই ভোট দিয়েছে। মানুষ কখনোই চায় নাই যে ভোট দিতে গিয়ে জীবন দিবে, এমন পরিবেশ তারা কখনোই চায় নাই, আশাও করে নাই। এবং এবারের ইলেকশন পুরা সেই অনুভূতিরই প্রতিফলন ঘটেছে। কাজেই আমার মতে এবারের যে ইলেকশন হয়েছে আমাদের লাইফ টাইমে এটা সবচেয়ে ভালো ইলেকশন হয়েছে। বাহ বাহ। আপনারা এর আগে আমার টক শোতে এসেছিলেন, সে সময় আপনারা প্রেডিকশন করেছেন বিএনপির বিজয়ের ব্যাপারে। বিএনপি যে এত ভূমিধস বিজয়ী হবে সেটা কি প্রত্যাশা করেছিলেন কিনা একটা প্রশ্ন। আরেকটা জিনিস হচ্ছে কি, বিএনপি এতগুলো আসন পেয়েছে কি আসলে আওয়ামী লীগ না থাকাতে, নাকি বিএনপির প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে? কোনটা মনে হয়? আমার যেটা মনে হয় মাঠের অবস্থা দেখে, এছাড়া তো মানুষের মনের খবর জানা যায় না, মাঠের অবস্থা দেখে বুঝতে পেরেছি যে শেষ সময়ে একটা স্লোগান খুব কাজে লেগেছে, সেটা হলো ৭১ বিষয়টা। আচ্ছা, আমরা যখন ইলেকশনের 15 দিন আগেও এটা ছিল না। 15 দিন আগে ছিল, মুখ্য বিষয় ছিল যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদেরকে মানুষ ভোট দিবে না। কিন্তু ইলেকশনের 7 দিন আগে দেখা গেল যে না, মানুষ এই বিষয়গুলি ভুলে গেছে, ৭১কে সামনে নিয়ে এসেছে। যখনই ৭১ সামনে এসেছে, এবং আরো একটা জিনিস বললেন না যে ভূমিধস বিজয়, এতটা আশা করি নাই। তবে বিজয় নিশ্চিত ছিল এটা আমরা বিশ্বাস করতাম, কিন্তু এমন বিজয় এটা আমাদের এক্সপেকটেশনেরও বাইরে হয়েছে রেজাল্ট। কারণ দেখা গেল যে ওই যে শেষের কয়দিন ৭১-এর বিষয়টা সামনে চলে আসলো, এতে মানুষের মত পরিবর্তন হয়েছে। এতে আওয়ামী লীগের এমনি ভোটাররা ঠিক ছিল, বিএনপির যে কোর ভোট সেটা তো পরিবর্তন হয় নাই, জামাতের যে ভোট সেটা অনেক গুণে বেড়েছে, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা কোথায় যাবে? ৭১ বিষয়টা সামনে আসায় আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দিয়েছে, যার জন্যে এত ল্যান্ডস্লাইড ভিক্টরি চলে আসছে। তা না হলে হয়তো বিজয় হইতো, কিন্তু এমন না। ওকে, তাহলে আওয়ামী লীগ থাকলে, তাহলে এই আপনি মনে করেন যে আওয়ামী লীগ থাকলে এতগুলো সিট পেত না বিএনপি? আওয়ামী লীগ যদি ইলেকশনের ময়দানে থাকতো তাহলে আমার বিশ্বাস জামাত ক্ষমতায় আসতো। জামাত ক্ষমতায় আসতো? জামাত ক্ষমতায় আসতো, কেন? কি কারণে মনে প্রায় হচ্ছে? 40% ভোট পেয়েছে এবার, টোটাল ভোটারের 40% ভোট পেয়েছে, আর 47% ভোট পেয়েছে বিএনপি। তাতে তাদের সিট সংখ্যা হলো 213, আর এদের হলো 78। আর যদি এখানে আওয়ামী লীগ থাকতো তারাও তো ভোট পেত, তারাও তো কিছু ক্যান্ডিডেট আসতে পারতো, ক্যান্ডিডেট না আসতো ভোট তো পেত তারা, তাদের ক্যান্ডিডেট। আওয়ামী লীগের ভোটাররা তো আওয়ামী লীগকেই ভোট দিত। ওই ভোটগুলি যদি মাইনাস হতো তাহলে জামাত স্ট্যান্ড করত, তখন বিএনপি রিস্কে পড়ে যেত। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এই কথাটা কিন্তু কেউ এভাবে আমি শুনিনি, কারো কাছ থেকে আমি শুনিনি অন্তত। খুবই গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, তাহলে দুটো বিষয়, আচ্ছা একটা করে শেষ করি। সেটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু এবার নির্বাচন করেনি, তারা হচ্ছে খুব অনিশ্চয়তা, তাদের কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি কোথায় দেখছেন? আওয়ামী লীগ কি শেষ হয়ে গেল, নাকি আবার কখনো ফিরতে পারে? না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না।
আওয়ামী লীগ এ দেশে অত্যন্ত পুরানো একটা রাজনৈতিক দল, তাদের ভোট ব্যাংক অত্যন্ত মজবুত, কিন্তু পপুলার না। অত্যন্ত মজবুত। পপুলার না সেটাও বলবো না, তাদের পপুলারিটি তো আছে দেশে, কিন্তু কথা হলো যে নেতৃত্বের যে সমস্যা। কারণ তারা এই ক্ষমতায় থাকা অবস্থায় শেষের দিকে 2024-এ যে ঘটনাটা ঘটাইছে দেশে, এর জন্য দেশের মানুষ খুশি না। অবশ্যই না। কিন্তু তার ভোটাররা তো আছে। দেশের মানুষ খুশি না মানে আওয়ামী লীগের বাইরে যারা আছে তারা খুশি না, কিন্তু আওয়ামী লীগ যারা করে দীর্ঘদিন হলো, তাদের নেক্সট প্রজন্ম, তারপরের প্রজন্ম, এরা তো আছে, Right. ভোটার আছে। কিন্তু এখন যেটা অভাব সেটা হলো নেতৃত্ব। নেতৃত্ব যদি না থাকে ভোটার থেকে কি করবে? অবশ্যই অবশ্যই। আপনার মাথা না থাকলে আপনার শরীর দিয়ে কি করবেন? না, সেটাই। অবশ্যই। ঠিক আছে, আপনি খুব সুন্দর করে বলেছেন। আমরা খুব ভালো একটা জিনিস জানলাম। একটা জিনিস সেটা হচ্ছে জামায়াতের প্রসঙ্গে আসি। জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে, সেই অভিযোগ করেছে, বিভিন্ন জায়গায় হয়েছে। আসলে কি আপনি তো কাছ থেকে দেখেছেন, আপনার কি মনে হয় যে আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? এটা ঠিক এইভাবে তারা যেভাবে বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আসলে কি জানেন, বাংলাদেশের পরিবেশটাই এমন, কেউ তো কাউকে বিশ্বাস করে না, কারোর উপরে কারোর আস্থা নেই। এবার ইলেকশনটা এত সুন্দরভাবে হয়েছে যে কোনো কমপ্লেন নাই কোথাও, ভোটাররা হ্যাপি। কাজে ভোটাররা যেখানে হ্যাপি, কমপ্লেনটা করছে কে? রাজনৈতিক দল। তারা যদি মনে করতো যে তাদের হাতে যদি স্পেসিফিক কোনো প্রমাণ থাকতো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে তারা তো ইলেকশনটা মেনে নিত না, না নিয়ে ওইটার পিছনেই যাইতো, কোর্ট কাছারি করতো, আদালতে যেত, ওই এক ব্যাপার থাকতো। কিন্তু তারা তো ইলেকশনের রেজাল্টটা মেনে নিয়েছে। এই বিষয়টা আরো একটু ঘোলাটে করছে জানেন রেজওয়ান হাসান। তিনি ছিলেন এর আগের উপদেষ্টা, যে এই অন্তর্বর্তী সরকারের একজন পরিবেশ আই বিলিভ উপদেষ্টা। সে একটা কথা বলেছে যে কথার জন্য পরিবেশটা, দেশের এখন রাজনৈতিক পরিবেশটা একটু ঘোলাটে। কারণ সে বলেছে যে তারা একটা দলকে সুযোগ দিতে চায় না, মেইন স্ট্রিমে, একটা দলকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি, এরকম কথা বলেছে। আসতে দেয়নি, এই কথাটা খুব খারাপ। অবশ্যই আসতে দেয়নি মানে কি? তারা কি ইলেকশনের রেজাল্ট ম্যানিপুলেট করছে, চেঞ্জ করছে? এটাই তো বোঝায়। এখন শোনেন, এই যে হয়েছে কি, বাংলাদেশ এমনই একটা দেশ, বললেও আমাদের লজ্জা লাগে, আমাদের কথা আমাদের উপরেই পড়ে, বলতে চাই না সেই কারণে। কিন্তু দেখেন, একটা জিনিস আছে, সে যে কথা বলছে, এই কথার জন্য তাকে অবশ্যই আইনের সোপর্দ করা উচিত। অবশ্যই, কারণ এটা দেশদ্রোহিতামূলক কথা। অবশ্যই। কারণ এই কথা একজন বলছে যে সদ্য ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে একজন ছিল, অন্যতম, এবং সে তার কথা বলেছে, শুধু তার কথা বলে নাই, বলছে আমরা এদেরকে আসতে দেইনি। তার মানে এটা বিরাট একটা অভিযোগ। একে ইলেকশন কমিশন যদি নিজেকে সৎ প্রমাণ করতে চায়, তাকে অ্যারেস্ট করে আইনে সোপর্দ করা উচিত এবং তার থেকে এই বিষয়ে ক্লিয়ারেন্স চাওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই। তা না হলে এই কথাটা মার্কেটে থেকেই যাবে। অবশ্যই। যদিও জামাতে ইসলাম, এনসিপি এরা ইলেকশনটাকে মেনে নিয়েছে, সেই সময় এই বোমা ফাটানো তো তার কোনো প্রয়োজন ছিল না, একদম না। আর মাঠের নির্বাচনে আমরা দেখেছি রেজাল্ট সুষ্ঠু হয়েছে, ইলেকশন সুষ্ঠু হয়েছে, রেজাল্টও সুষ্ঠু হয়েছে। একটু বলি আপনাকে যে রেজাল্টটা হয় কিভাবে। প্রত্যেকটা সেন্টারে যখন ভোট দেওয়া হয়, টাইম শেষ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, ভোট গণনা করা হয় এবং উপস্থিত থাকে সমস্ত ক্যান্ডিডেটের এজেন্টরা। তাদের সামনে ভোট বাক্স ওপেন করে গোনা হয়। গোনার পরে দায়িত্বশীল ব্যক্তি যিনি থাকেন ইলেকশন কমিশন থেকে, সে রেজাল্টটা ওইখানে সিগনেচার করে রেজাল্ট শিটটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের এজেন্টকে দিয়ে দেয়। এখন অনেকে বলছে যে জেলায় যখন যায় রেজাল্টটা, তখন ওইখানে ভোট কাউন্টিংটা চেঞ্জ হয়। সেটা যদি চেঞ্জ হয়, মানুষ তো চ্যালেঞ্জ করতে পারে, কারণ প্রত্যেকটা সেন্টারের রেজাল্ট এজেন্টের কাছে আছে। এবং ওভারঅল একটা কনস্টিটিউয়েন্সিতে যতগুলি সেন্টার আছে, সব সেন্টারে এজেন্ট থাকে। রেজাল্টটা সন্ধ্যার পরে তারা এমপি ক্যান্ডিডেট যারা থাকে তার বাসায় পৌঁছায় দেয়। কাজেই তার কাছে ওই রেজাল্ট শিট থাকে।
এবং সেটা কাগজে লেখা রেজাল্ট শিট। জেলার থেকে যখন রেজাল্ট দেবে তারা কি মিলায় দেখে না? অবশ্যই। কই এ ধরনের তো কোনো কমপ্লেইন আমরা শুনছি না। কিন্তু এই কথাগুলো প্রায় বাংলাদেশে হয়ে থাকে, এটা খুবই দুঃখজনক। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে, জামাতের প্রসঙ্গ যেহেতু আসছে, জামাত এই 15 বছর, আমি প্রায় বলি একটা কথা, জামাত 15 বছর প্রায় এক প্রকার নিষিদ্ধ ছিল এবং সর্বশেষ অফিসিয়ালও নিষিদ্ধ করা হয়েছে তাকে 24-এর 5ই আগস্টের আগে। এরপরেও তারা 70টা অ্যাপ্রক্সিমেট টুগেদার অ্যালায়েন্স যদি ধরেন আপনি 70টার মতো সিট পেয়েছে, তাদের উত্থান কি আরো বাড়বে? তারা কি জনপ্রিয়তা বাড়বে? আপনার কাছে কি মনে হয়? জনপ্রিয়তা বাড়তে পারে, যদি বাড়ে তার জন্য দায়ী থাকবে বিএনপি। কারণ বিএনপি যদি শাসন ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করতে না পারে, দেশের মানুষকে শান্তি দিতে না পারে, দেশের মধ্যে যদি অস্থিরতা বাড়ে, তাহলে মানুষ জামাতের দিকে, এমনিই তো জামাতের ভোট বেড়ে গেছে, তাদের তো 40%, 39% ভোট কখনো ছিল না দেশে, ছিল না। এবার দেখা গেছে যে তারা প্রায় 39-40% ভোট পেয়েছে সারা দেশে। রাইট, রাইট। এই ক্ষেত্রে এখন চ্যালেঞ্জ হলো বিএনপির, দেশ যদি তারা চালাইতে না পারে সুন্দরভাবে, মানুষকে যদি কষ্ট না দেয়, মানুষ যদি স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, তাহলে জামাতের ভোট বাড়ার সম্ভাবনা কম। কারণ মানুষের মন চেঞ্জ হলে অপোজিশনের দিকে যাবে তারা। যদি মানুষ হ্যাপি থাকে তো দরকার নেই। কারণ জামাতের তো একটা সুনাম আছে যে তাদের মধ্যে চাঁদাবাজ নাই, দুর্নীতি নাই, তারা সৎ মানুষ। এবং এই যে 78 সিট তারা পেল, বিরোধী দল হিসাবে তারা দায়িত্ব পালন করবে। একটা জিনিস খেয়াল করবেন আপনি, আজকের থেকে 5 বছর খেয়াল করবেন যে এই 78 সিটে কতটা দুর্নীতি হয়েছে, যে পরিবেশটা থাকবে এর বাইরে ওই পরিবেশ থাকবে না। খুব সুন্দর কথা বলেছেন। তাহলে কি হবে? অন্য সিটের মানুষ, যেখানে বিএনপি ধরেন বিএনপির এমপি নির্বাচিত হলো, জামাতের সিটে যেখানে যে কনস্টিটিউয়েন্সিতে জামাতের এমপি আছে, তারাও তো এমপি, অবশ্যই তারা তো দেশ পরিচালনায় দায়িত্ব রাখবে, আইন প্রণেতা হিসাবে থাকবে, এলাকার আইন কানুন, চাঁদাবাজ, এইটা সেটা সবকিছু তাদের কন্ট্রোলের মধ্যে থাকবে। এবং এখন থেকেই তাদের যে কার্যক্রম দেখা যাচ্ছে, তাতে বিএনপির এমপিরা যদি, ইলেক্টেড এমপিরা যদি হুঁশিয়ার না হয়, বিপদ হয়ে যাবে, তাহলে বিপদ হয়ে যাবে। ওকে, কেন বলি যে নেক্সট ইলেকশনেও যদি, যেটা 2031 সালে কিংবা 30 সালের শেষে হবে, সেই ইলেকশনে সম্ভাবনা কম যে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে। কারণ এই যারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, তাদের বিচার কাজ শুরু হয়েছে এবং দেখবেন যেভাবে বিচার কাজটা অ্যাডভান্স হচ্ছিল, এখন তার গতি কমে যাবে। গতি কমে যাবে এই কারণে কমায়েই রাখবে গতি, কারণ এই বিচারটা তারা লেন্দি করবে, সরকার লেন্দি করবে। এখন লেন্দি করলে কি হবে, যে বিচারের ফাইনাল রায় যদি 4 বছরের মধ্যে না হয়, তাহলে যারা আসামি তারা তো বুঝতে পারছে না দেশে আসবে না আসবে না, সবাই তো দেশের বাইরে, বুঝতে পারছে না। এবং এইটাই হবে একটা তুরুপের কার্ড বলবো, ট্রাম্প কার্ড, যে তাদের বিচারটা লেন্দি করো, তাদেরকে ফ্রাস্ট্রেশনে রাখো, তারা দূরে থাক। কাজে দেশের ভিতরে তো এমন কোন নেতৃত্ব নেই যে নির্বাচনে পার্টিসিপেট করবে, তারা অর্গানাইজ করবে, আবার সঠিকভাবে আওয়ামী লীগকে অর্গানাইজড করে ইলেকশন পর্যায়ে যাবে, এমন পরিস্থিতি হবে না। আর যদি তা না হয়, তাহলে ধরেই নেন আপনি যে জামাত ইসলাম এবং এনসিপি যারা মাঠে এবার এমপি হয়েছে, তাদের কনস্টিটিউয়েন্সির বাইরে যারা বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছেন, এমপি হয়েছেন, তারা যদি এদের সাথে সামঞ্জস্য বজায় রেখে এলাকার দুর্নীতি দূর করতে না পারে, চাঁদাবাজি দূর করতে না পারে, তাহলে ওই সমস্ত সিট ভবিষ্যতে তাদের আন্ডারে থাকবে এমন সম্ভাবনা কম। কারণ মানুষ এখন একটা কম্পেয়ার করার সুযোগ পেল, অবশ্যই, যে জামাত ইসলাম যে কয়টা সিট পেয়েছে তারা ভালো করছে, আপনারা যে সিট পেলেন আপনাদেরকে তো ভোট দিছি, কিন্তু এখানে তো দুর্নীতি চলছে। তখন মানুষ ওদেরকে চাইবে, আমরা 5 বছর অপেক্ষা করব না, ওদেরকে চাইবে, এটা নিশ্চিত। এই ব্যাপারে অবশ্যই বিএনপিকে সতর্ক পদক্ষেপ
আচ্ছা, একটা মাস তো গেল বিএনপির, এখনই আপনার মূল্যায়ন করার সময় হয়নি, তবুও আপনার কাছে তারেক রহমানের নেতৃত্ব, তার যে মুভমেন্ট, তার নিরাপত্তা, সবকিছু মিলে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি আমরা। সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয় আসলে বিএনপি যেটা বললেন যে না পারে ব্যর্থ হবে বা মানুষ মুখ ফিরিয়ে নেবে, আপনার কাছে কি মনে হয় বর্তমান এই অল্প সময়ের মধ্যে তারা সেই পথটা ভালো একটা মানুষকে আশার আলো দেখাতে পারে? এক মাসের মধ্যে আপনি ঠিকই বলেছেন, এত তাড়াতাড়ি মূল্যায়ন করা ঠিক হবে না। তবে কিছু কিছু বিষয়ে এখনই অনেকটা কন্ট্রোভার্সিয়াল বিষয় চলে আসছে। যেমন আমাদের সেতু ও যোগাযোগ মন্ত্রী যিনি শেখ রবিউল, তার চাঁদাবাজ এবং চাঁদাবাজি সম্বন্ধে যে ব্যাখ্যা, সেটা মানুষ পছন্দ করে নাই। আর কিছু নিয়োগ, যেমন মিনিস্টারদের মধ্যে যে নিয়োগটা, সেটা যেমন ফরেন মিনিস্টারের নিয়োগটা অনেকেই সমালোচনার চোখেই দেখছে এবং সমালোচনা করছেই, যে যারা অন্তর্বর্তী সরকারের একটা গুরুত্বপূর্ণ পদে ছিল তাকেই এনে পরের দিনে, ইলেকশনের পরের দিনে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিল। এর মধ্যে কোনো মেকানিজম আছে কিনা, এটা কেন করা হলো? বিএনপি যার বিরুদ্ধে এত অভিযোগ দিয়েছে ইলেকশনের আগে, ওই লোকটা এত ভালো লোক হয়ে গেল কিভাবে যে তাকেই ফরেন মিনিস্টার বানাতে হবে? এই কিছু কন্ট্রোভার্সি আছে। আরো একটু বিষয় আছে, যে মন্ত্রী পরিষদ গঠিত হলো, এর মধ্যে অনভিজ্ঞ লোকজনকে বেশি মন্ত্রিত্ব দেওয়া হয়ে গেছে, যে জিনিসটা মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করেছে অলরেডি। তবে এদের কার্যক্রম দেখে মানুষ, কার্যক্রম যদি খারাপ হয় তাহলে মানুষের যে ধারণা সেটা এস্টাবলিশড হবে, মানুষের মন ঘুরে যাবে সহসাই। কাজেই এদের অ্যাক্টিভিটিজের উপরে ডিপেন্ড করছে যে কি হবে, কেমন হবে। রাইট। আচ্ছা, মন্ত্রী সবার কথা বললেন, যেমন আরেকজন মন্ত্রী নিয়োগ দিয়েছে শেখ রবিউলের কথা বললেন, প্লাস যে আপনার গণ যে ইয়েটা নুর ইসলাম নূরটা, যে ওর বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে, ওর মতো একজন লোককে, বিতর্কিত লোককে কেন মন্ত্রিসভায় স্থান দিতে হবে? এই যে আপনি ঠিকই বলেছেন, কেন দিতে হবে এ প্রশ্ন তো বাংলাদেশের সব মানুষেরই, যে কেন দিতে হবে এমন কন্ট্রোভার্সিয়াল মানুষকে। সে এমপি হয়েছে, আমার মনে হয় যে এই 5 বছর এমপি হিসাবে সে কেমন দায়িত্ব পালন করে সেটা দেখা উচিত ছিল। এই বয়সী জীবনের প্রথম যারা এমপি হয়েছে তাদেরকে সহসায় মন্ত্রিত্ব দেওয়া, এটা অনেকটা রিস্ক। কারণ এর তো দুর্নাম আছে, সত্যই আছে দুর্নাম। কাজে এর দুর্নাম আছে, এর আরো দুর্নাম আছে যেগুলি আমরা বলতে চাই না। তবে ওভারঅল বলবো যে এত ইয়াং জেনারেশনকে মন্ত্রিত্বে আনা, তাদের অভিজ্ঞতার দরকার ছিল। অবশ্যই। এরপর আবার হচ্ছে আপনার আরেকটা জিনিস অভিযোগ রয়েছে, জামাত যদিও করে এটা, যে চাঁদাবাজির কথা, এরপরে টেম্পো স্ট্যান্ড দখলের কথা, এটা খুব মানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচিত। এগুলি কি আসলে আদৌ হচ্ছে কিনা এবং এটা কি তারেক রহমান কন্ট্রোল করতে পারবে কিনা? এখন পারবে কি পারবে না সেটা তো ভবিষ্যতের ব্যাপার। তবে এগুলি যে হচ্ছে, এটা তো কোনো ভুল নাই, এগুলি হচ্ছে। এবং এটাকে যদি মানে সহনশীল পর্যায়ে এটা বলবো যে চাঁদাবাজি সব সময় হয়, এখনো হচ্ছে, এটা নতুন কিছু না। মানুষ যদি এইভাবে এটাকে গ্রহণ করে, ওকে, তাহলে বৈধ হয়ে গেল। অবশ্যই এটা গ্রহণযোগ্য হওয়ার কথা না সেটা। আর যদি মানুষ মনে করে যে না, আমরা এটার থেকে মুক্তি চাচ্ছিলাম, সেই মুক্তিটা তো হলো না, সেটাই তখন মানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। অবশ্যই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং এটা নেক্সট ইলেকশনে গিয়ে এর একটা প্রতিফলনও ঘটবে, যেটা আমি এর আগেই বলতেছিলাম আপনাকে। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। এবার আমরা একটু আপনার পার্সোনাল, যে আপনি নির্বাচনে ক্যাম্পেইন করেছেন অনেকে, আপনার নিজের অভিজ্ঞতাটা, এর আগে কখনো এভাবে করেছেন কিনা, এবারই প্রথম কিনা, আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করবেন। না, এর আগে আমি এইভাবে সরাসরি কোনো ইলেকশনে পার্টিসিপেট করি নাই আমার লাইফে, এই বয়স পর্যন্ত। এবারই প্রথম যে অতি উৎসাহ নিয়ে বাংলাদেশে গেছি ইলেকশনের আগে, এবং কোন আসনে একটু বলবেন? মাঠে কাজ করেছি, দেখেছি নিজের চোখে। আমি 2টা আসনে কাজ করেছি। একটা হলো সিরাজগঞ্জ 6, যেটা শাহজাদপুর, সেখানে এমপি হয়েছেন ডক্টর মোহিত, এবং তিনি এখন তো স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আচ্ছা। তবে ওনার ক্যাম্পেইনে গিয়ে অনেক ভালো লেগেছে, কারণ ভদ্রলোক পারিবারিকভাবে তার যে একটা খ্যাতি আছে, যেমন তার
নানা মামা এরা সবাই মন্ত্রী ছিল, এখনো আছে। তার বাবাও মন্ত্রী ছিল ওই আসন থেকেই। আচ্ছা, জাতীয় পার্টির সময়, বিএনপির সময়ও অনেক উচ্চ পদেই ছিল, ভাইস চেয়ারম্যান পর্যন্ত হয়েছিলেন বিএনপির সময়। আর জাতীয় পার্টির সময় তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তার ছেলে হলো ডক্টর এম এ মোহিত, খুবই ভদ্র মানুষ এবং গঠনশীল কথা বলে। মানুষের সাথে তার অ্যাটাচমেন্ট অত্যন্ত স্ট্রং, যেটা আমি দেখতে পেলাম। আমি তার ক্যাম্পেইনে একদিনই ছিলাম এবং সেখানে আমি এবং মোহিত সাহেব পাশাপাশি বসলাম, বক্তব্য দিলাম, ওনার বক্তব্য শুনলাম। তো দেখে মনে হয়েছে যে না, তার যে আচরণ, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, মানুষের সাথে যে অ্যাটাচমেন্ট, নেতা কর্মীদের সাথে তার যে একটা সুসম্পর্ক, এ দেখে মনে হয় যে তার ব্যক্তিত্বে আমি মুগ্ধ। বাহ। কারণ সে ওই অন্যান্য মানুষ যেগুলি হয়তো অনেকের নাম বলা যাবে, বলতে চাই না, সবাইকেই আমি রেসপেক্ট করি, কিন্তু যত এমপি হয়েছে আমি বলবো আর কি, নর্থ বেঙ্গল স্পেশালি, ওকে, যে নর্থ বেঙ্গলে যত মানুষ এমপি হয়েছে তার মধ্যে মোহিত তার ব্যক্তিত্ব দিয়ে এলাকায় তার নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, অন্য উচ্চতায় পৌঁছে গেছেন অলরেডি, এবং তিনি এটা প্রমাণ করে ছাড়বেন যে হি ইজ দ্য গ্রেট। বাহ বাহ। আমার বিশ্বাস এটা। এবং অন্য আরেকটা আসনে করেছেন, কোনটা সেটা? আর অন্য একটা আসনে করেছি, সেটা হলো পাবনা 2, যেটা সুজানগর এবং আপনার নিজস্ব এলাকা? না, আমার নিজস্ব না, আমার পাশের এলাকা। ওকে, আমি হলাম পাবনা 1, যেটা সাথিয়ায়। বাট আপনি কাজ করেছেন, ক্যাম্পেইন করেছেন সিরাজগঞ্জ 6, সিরাজগঞ্জ 6 এবং পাবনা 2। পাবনা 2, পাবনা 2 এর অভিজ্ঞতা একটু শেয়ার করুন। পাবনা 2 এর অভিজ্ঞতা হলো যে সেখানে সেলিম রেজা হাবিব, উনি এমপি ক্যান্ডিডেট ছিলেন। ওনার সাথে আমার একটা পারিবারিক এবং পার্সোনাল সম্পর্ক, যার জন্যেই আমি তার ক্যাম্পেইনে আমি সময় দিয়েছি। এবং এলাকায় যেহেতু আমরা পাশাপাশি বর্ডার, যেমন সাথিয়ার বর্ডার আর সুজানগরের বর্ডার, এই আমাদের বসবাস ওখানেই, কাজে 2 এলাকার মানুষের সাথেই আমাদের চলাফেরা, বন্ধুত্ব, জানাশোনা। কাজে ওখানে গেছি, মানুষ যারা আমাকে চেনে ওয়েলকাম জানাইছে, তার সপক্ষে বক্তব্য দিয়েছি। আমার ওভারঅল ভালো লেগেছে, ভালো একটা অভিজ্ঞতা হয়েছে, সবকিছু মিলে একটা অভিজ্ঞতা হয়েছে। এবং এই বিষয়টা কি আমার জানা ছিল না মাঠে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যাদের হয়ে কাজ করেছেন তারা বিজয়ী হয়েছে। না, ইনশাআল্লাহ ওইটাই বড় কথা, যে বিজয়ী হয়েছে। সেলিম রেজা হাবিব উনিও ভালো মানুষ, মোহিত সাহেবও ভালো মানুষ, মোহিত সাহেব যেটা আপনি বললেন, ইজ এ গ্রেট ম্যান। আমি বলবো তার ব্যক্তিত্বতে আমি মুগ্ধ, তার ব্যক্তিত্ব রিয়েলি হি ইজ এ গ্রেট, অ্যাপ্রিশিয়েট করার মতো। কারণ তার মধ্যে অনেক গুণাগুণ আছে যা আর সবার মধ্যে দেখা যায়, আপনি দেখেননি সেটাই। জি, তার মধ্যে যে একটা কি বলবো, লিডারশিপ, এটা আমি প্রত্যক্ষ করেছি এই ক্যাম্পেইনের সময়। আর এখানে সেলিম রেজা হাবিব, যেটা বলবো, উনি সৎ মানুষ, কোনো সন্দেহ নাই। সেও সুন্দর বক্তব্য দেয়, আর এলাকার মানুষ তাকে পছন্দ করে তার সততার জন্য। এটা আমি বলবো। এই জন্য মানুষ, সাধারণ নেতা কর্মীরা কি করেছে সেটা আমি জানি না, তবে এলাকার মানুষ তার জন্য সময় দিয়েছে, বুঝতে পেরেছি, এবং ভোট তাকে দিয়েছে। রাইট। এখানে একটা কথা বলতে হয়, যখন আপনি কোনো দলকে খেলার মাঠে সমর্থন করেন, ধরেন আবাহনী, মোহামেডান, যদি আপনি সাপোর্ট করেন মোহামেডানকে এবং মোহামেডান বিজয়ী একটা ভালো লাগা কাজ করে, সেক্ষেত্রে রাজনীতিতে আপনি যখন জাদু হয়ে ক্যাম্পেইন করেছেন, আপনার প্রার্থী বিজয়ী হয়েছে, এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। অনেক ধন্যবাদ। আমরা শেষ করার আগে কিছু বলতে চান আমাদের দর্শকদের জন্য? দর্শকদের কি বলবো, এই তো আমার জীবনে বিশেষ এক অভিজ্ঞতা, এটা ইলেকশন হয়ে গেল। দীর্ঘদিন দেশের মানুষ সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ইলেকশনে ভোট দিতে পারে নাই, এবার সেটা দিয়েছে। আমি আশা করব যে জনগণ ধৈর্য ধারণ করবে, কারণ এই সরকার দীর্ঘদিন পর পরিচালনার দায়িত্ব পেয়েছে, ক্ষমতায় এসেছে। অনেক কিছু গুছিয়ে নিতে হবে, গুছিয়ে নিতে হবে। আর বাই দিস টাইমে দেশের বাইরে যে যুদ্ধ চলছে, তাতে দেশে তেলের বাণিজ্যে একটা বিশাল সমস্যা হবে, এবং দেশের মানুষকে সেটা যদি রাজনীতিবিদরা এবং যারা সরকার পরিচালনা করছে, এরা যদি আগের থেকেই খোলামেলা কথা বলে তাদেরকে বুঝিয়ে দেন, মানুষ বোঝে, সমস্যা বুঝিয়ে দিতে হবে।
ঘটছে একটা বলবেন আর একটা, মানুষ এইটাকে ভালোভাবে নিবে না। রাইট। ক্রাইসিস যেটা হচ্ছে সেটা মানুষ ধৈর্য ধারণ করবে, কিন্তু সরকারকে সেটা মানুষের সাথে সেই অবস্থাটা বজায় রেখে চলতে হবে। অবশ্যই। হচ্ছে একটা বলবে, একটা আস্ফালন করবে, অন্য জিনিস না, সেটা হবে না। কারণ ক্রাইসিস ইজ রিয়েল। রাইট, রাইট। এটা কোনো কাল্পনিক না, এটা এই ক্রাইসিসটা আসবেই আসবেই। আসবেই। কাজে মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে যে কেন এটা হচ্ছে, বাহ, তাহলে মানুষ সুন্দর ধৈর্য ধারণ করবে, এটা আমার বিশ্বাস। বাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেন শেষ দিকে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মনিরুল ইসলাম, আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। Thank you. জি, দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, অচিরেই অন্য কোনো সাবজেক্ট এবং অতিথি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আগাম ঈদ মোবারক।